ভাবতে পাচ্ছেন এই শীতের সুন্দর পোশাক পরে আর এই সুন্দর সবুজ জায়গায় উড়নচণ্ডী মেঘনা আবার ঘুরঘুর করতে বেরিয়েছে। বেরোবে তো অবশ্যই, এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, তার সাথে এরকম পরিষ্কার আকাশ, আর আছে পাইন গাছ, আর দেখতে পাচ্ছেন ভর্তি চা বাগান। এখানে একটা এক্সিকিউটিভ রুম আছে। সেই এক্সিকিউটিভ রুম কেমন দেখতে, কোথায় এই হোমস্টে, আর এখান থেকে কি কাঞ্চনদাকে দেখা যাচ্ছে? আমাদের পরবর্তী শিল্পী নাচ গান ঠাট্টা এসব তো আছেই, সাথে আছে বারবিকিউ চিকেন। আর আছে বারবিকিউ চিকেন খাবার না লোক ঠিক বলবো না। চিন্তা করবেন না, ঘোরাতেও নিয়ে যাব, অনেক সাইট সিইং স্পটস দেখাবো। আবার এসে গেছি লামহাটা ইকো পার্কের ওপরে যে পোখরি, ওটার সামনে। আপনাদেরকে তো এত স্পটস দেখাবোই, কিন্তু তার আগে আমি নিজে গিয়ে দেখি স্লিপিং বোদ্ধা দেখা যাচ্ছে কিনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 23শে জানুয়ারি 2026 আর আমি এখন আছি হাওড়া স্টেশনে। বুঝতে পারছেন হয়তো দেখে যে এখন আমি আছি বন্দে ভারতের ভেতরে। আমাদের কথা ছিল আগের রাতে ট্রেনে করে ছাড়া, ওভারনাইট যে ট্রেনগুলো হয় ওইগুলো করে, কিন্তু সেটা করা যায়নি কারণ যে খুব তাড়াতাড়ি টিকিট ফুরিয়ে যায়। এই সকালের ট্রেনটায় তবুও টিকিট পাওয়া যায়, যদিও বা মনে হচ্ছে বন্দে ভারতও ফুল। এবার ভ্রমণ শুরু করবো, তার আগে আপনাদের যেটা বলবো সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলসো যখন সাবস্ক্রাইব করবেন দেখবেন পাশে একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো ওটার আপনারা নোটিফিকেশন পাবেনই পাবেন। এখনো তো চিন্তা নেই, শিলিগুড়ি যাওয়ার রাতে ট্রেন না পেলে বন্দে ভারত আর বাস তো আছেই। এই যে বন্দে ভারত হলো ভোরবেলা, যেমন আমার চোখে ঘুম ওইরমই দেখুন আকাশও ঠিক জাগতে চাইছে না। ট্রেন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, 22301 টাইমিং ছেড়ে দিয়েছে। এবার কিন্তু সোলো ট্যুর না, যাচ্ছি কজনের সাথে। এখানে হলো শিবালিক দা, ওইদিকে একটা আঙ্কেল, এই যে প্রমাশ্রীর বাবা, আর এখানে হলো প্রমাশ্রী। সাথে আমরা বন্দে ভারতের খাবার দাবার নিয়ে নিই। শিবালিক দা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল মিয়ামোরের প্যাকেট, ফিশ ফিঙ্গার, চিকেন প্যাটিস, তাই তো? এখানে কেক আর লাড্ডু আছে। তো একটু ঘুম দিই, একটু কথা বলি, আর তারপরে একবারে আপনাদের সাথে গিয়ে দেখা হচ্ছে এনজেপিতে। 1:22 বাজে আর ফাইনালি আমরা পৌঁছালাম এনজেপি। এবার এগোবো, আমাদের সবকিছু অ্যারেঞ্জ আছে, একটা বড় গাড়ি জাইলো বলে রেখেছে, যাওয়া যাক। এনজেপি আমার খুব পছন্দের জায়গা। আমি জানি আমি এনজেপি বা শিলিগুড়িতে পৌঁছানো মানেই হলো এবারে পাহাড়ের ভ্রমণ। আবার এসে গেছি এনজেপি এ নিয়ে। ও 2026 তো সবে শুরু হলো, কিন্তু 2025-এ যে আমি কতবার এসেছি শিলিগুড়ি আর এনজেপি, মাঝে মাঝে মনে হয় এই নর্থ বেঙ্গলটাই হয়তো আমার সেকেন্ড হোম, আমার আর রনেতের এতবার। আর এই 2026-এটা আবার শুরু করলাম। তো আজকে আমাদের যে গন্তব্য সেটা হলো তাগদা। আপনারা অলরেডি নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছেন আমরা যাব তাগদা। আর আমাদের জন্য অলরেডি দাঁড়িয়ে আছে গাড়ি, এইটা হলো জাইলো, যেটা রিজার্ভ করলে পড়বে 4000 রুপিস। সবাই একটু হাই করে দাও, তোমাদের সাথে সবে দেখা হচ্ছে। হ্যালো। পরে আমাদেরকে আরো 3 জন জয়েন করেছিলেন, ওনারা বন্দে ভারতে অন্য কোচে ছিলেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, ভুল করেও সরস্বতী পুজোর দিন আসবেন না এনজেপি। সেই কি ভিড়, চারিদিকে ছোট ছোট প্রেমিক প্রেমিকারা। অনেক কষ্টে অলমোস্ট 1.5 ঘন্টা লাগিয়ে ভিড় কাটিয়ে আমরা পৌঁছালাম জঙ্গলে। এই যে শীতকালে কিন্তু পুরো ন্যাড়া লাগছে জঙ্গলটা, যদিও বা এখানকার জঙ্গল কিন্তু ঘন জঙ্গল, কিন্তু তবুও একদম শুকনোটে। এটাই যখন আমরা বর্ষাকালে আসি, যেটা আমার ফেভারিট টাইম নর্থ বেঙ্গল আসার, বর্ষাকালে এগুলো সব সবুজ হয়ে থাকে। কিন্তু এক্সাইটমেন্ট অ্যাজ ইউজুয়াল, যখনই এই রাস্তাটা দিয়ে আমি ক্রস করি, এই জঙ্গলের মধ্যে দিয়ে যাই, তখনই মনে হয় আরেকটু এগোলেই যে পাহাড়টা দেখা যায়। দেখবেন একটা টার্নিং থাকে, ওখান থেকে প্রথম যে পাহাড়টা দেখা যায় দারুণ লাগে, ওইটারই এখন আমি অপেক্ষা করছি। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হবে না, এই যে এই 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 টার্নটারই কথা বলছিলাম। ওফ, আর ফাইনালি পাহাড় দেখতে পেলাম। কিন্তু NH10 এর বাজে অবস্থা, যেমন ভিড় ওইরকম রাস্তার অবস্থা। কিন্তু চলুন আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। 4টে বাজে আমরা লাঞ্চ করতে এসে গেছি। ট্রেওয়াক রোডে এরকম রাস্তায় অনেক পরপর ঢাবা আছে, ওরকম একটাতে ঢুকিয়েছি। যখন আমরা বেরোবো আমি একবার বাইরে থেকে দেখিয়ে দেবো কোনটা। আর আগে খাই, খেয়ে আমি বলবো খাবারটা ভালো কিনা, জায়গাটা রেকমেন্ড করবো কিনা। আমি থালি নিয়েছি, এক থালি, আর এখানে বাকি সব আলাকাতে ভাত আছে, ডাল আছে, মাছ আছে। তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু এক থালি নিয়েছি দেখিয়ে দিই। এখানে আছে ভাত, এখানে আছে শাক, ফ্রাইমস বা পাপড়ও বলতে পারেন, ওই সেম আলুর দম, আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল বা ডিমের কারি, এখানে আছে ডাল, কিন্তু আমি জানি না ডালটা একটু জল জল লাগছে, খেয়ে বুঝতে হবে। খাওয়া ডান,
ভালো ছিল, ওই একদম জল ওরম ছিল না, ডাল ভালো ছিল, ভাতের কোয়ালিটি ভালো ছিল, আর ডিমের ঝোলটা টেস্ট ছিল না, আমি শুধু ডিমটা তুলে খেয়েছি, ওটা কতটাই আর এক্সপেক্ট করবেন হাইওয়েতে। কিন্তু আমি ঢাবাটা আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, হোটেলটা, যাতে আপনারা যদি সেবক রোডের ওপরে আসেন, এদিক দিয়ে তো যাবেন, তখন যাতে এইটাতে যদি ইচ্ছা করে খেতে পারেন। এটা হলো হোটেলটা, এই যে প্রিয়া হোটেল, একদম সেবক রোডের ওপরে, এই যে সেবক রোড এর ওপরেই আপনারা চাইলে খেয়ে নিতে পারেন। অন্ধকার তো হবেই, খেতে বসেইছিলাম আমরা সবে 4টে নাগাদ। এই একটা ব্যাপার জানেন তো, ভোরবেলার বন্দে ভারত নিলে সেই দিনটা কিন্তু পুরো চলে যায়। কিন্তু যাই হোক, রাতের পাহাড়ের আবার একটা আলাদাই ব্যাপার আছে, একটু ভুতুরে, একটু এই আশা যদি ভাল্লুক বা অন্য কোনো পশু দেখতে পেয়ে যাই রাস্তায়, আর তার সাথে এই পাহাড়ি শহর যেগুলো রাতে করে একদম ঝলমল। 7:15 বাজে ফাইনালি আমরা পৌঁছেছি আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম আর বাইরে থেকে দেখতে কেমন ওগুলো সব সকালে দেখাবো। না, আবার সকাল কেন, এখনই দেখিয়ে দিচ্ছি হোমস্টে, যাতে আপনারাও জানতে পারেন যেটা কোন সুন্দর জায়গা যেখানে আমরা ছিলাম। তো ফুল ভর্তি চারিদিকে, কতটা সুন্দর। এই যে কটেজটা দেখছেন, এখানেই আমার রুম, এই যে এইটা আমার রুম, ওইখানে আর একটা রুম, এই যে এরিয়াটা এটা ওনাদেরই এরিয়া, এটা মনে হচ্ছে না গেস্টদের, কিন্তু এটা খুবই সুন্দর। এই হোমস্টেটার নাম হলো গ্লেনমেরিজ হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যে এইটা হলো এন্ট্রান্স, এরম ঢুকে এসেই এখানে হলো কমন এরিয়া, এই দুটো রুমের জন্য এরম বসার জায়গা আছে, বেশ সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, আর আমাদের বলেছিল জুতো খুলে ঢুকতে। তো এখানে একটা রুম, কি সুন্দর দেখুন, দরজার মধ্যে মেঘ মেঘ ক্লাউডস গুলো করা, ঠিক তার অপোজিটে এখানে একটা রুম। আর এই যে জানলাটা দেখছেন, দরজাটা, এই দরজাটা চলে যাচ্ছে ব্যালকনিতে, এটা হলো ব্যালকনি। ব্যালকনিতেও বসার জায়গা আছে, সোফা দেয়া আছে, কফি টেবিল, দুটো সোফা, বেশ বড় জায়গা, ব্যালকনিটাও বেশ বড়। আর সামনে এখন আপনারা দেখতে পাবেন পুরো ঝলমল করছে, কালকে সকালে ভাগ্য ভালো থাকলে কাঞ্চনদার দেখা পাবো। ঝটপট এবার আমার রুমটাও দেখিয়ে দিই। এন্ট্রান্সেই দেখতে পাবেন এই ড্রেসিং টেবিলটা, আয়না আছে, সাথে আছে একটা চেয়ার, ওখানে একটা ছোট টেবিল, এইদিকে দুটো বেড, আর এক একটা বেডে কিন্তু দুটো করে পাশ বালিশও আছে। ডাস্টবিন আছে, সাথে দিয়েছে বাথরুম স্লিপার্স, এদিকে একটা ছোট্ট আয়না। চলুন এবার বাথরুমটা দেখে নিই। গিজার আছে, ওটা তো অবশ্যই লাগবে, সাথে আছে শাওয়ার, এইদিকে আছে বেসিন, আর অবশ্যই আছে ডব্লিউসি। আর ঠিক এই সামনেটায়, এই জায়গাটায় কিন্তু বসার জায়গাও আছে, আমরা পুরো গ্রুপ মিলে এখানে বসতে পারি। তার সাথে সামনে ভিউটা কিন্তু দারুণ, একদম খোলা, এখান থেকে ভিউটা দারুণ আসবে কালকে সকালে, এখনই পুরো ঝলমল করছে। তাহলে চলুন চাঁদের আলোর নিচে এই ঝলমলে শহর দেখতে দেখতে আমরা ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে ফেলি। চিড়ে ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছে, বা পেঁয়াজি, ও না চিকেন পাকোড়া, আচ্ছা চিকেন পাকোড়াও আছে, এখানে পেঁয়াজিও আছে, তার সাথে চা, ওনাদের এখানকার চা নিশ্চয়ই। বাহ, সাইজটা দেখুন কাপের, কতটা করে চা দিয়েছে। আর আপনারা যারা ব্লগস ফলো করেন জানেন যে এমনি আমি চা খাই না, কিন্তু নর্থ বেঙ্গলে আসলে ওদের এই যে ফ্লেভার, এই যে চা গুলো চিনি ছাড়া, দুধ ছাড়া, মানে কিচ্ছু দরকার পড়ে না, তাতেই ভালো লাগে, আর অনেক কিছু আছে। সাথে দেখিয়ে দিই যে এই অ্যামেনিটিস গুলো কিন্তু শিবালিক দা অ্যারেঞ্জ করেছে মাই ট্রাভেল লগ থেকে। ব্রাশ, টুথপেস্ট, সোপ, বোরো প্লাস, শ্যাম্পু সবই আছে এর মধ্যে। ডিনার করতে এসেছি আমরা, এটা ওনাদের ডাইনিং স্পেস, বেশ বড়, এখানে বেশ বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখা। শুধু খাই খাই তাই না, কি করব বলুন, ডিনারটা সেরে ফেলি, তারপরে কালকে থেকে ঘোরা তো আছেই। এখানে আছে তরকারি, আলু ভাজা, স্যালাড, মাংস, ভাত আর রুটি, দুটো অপশনই আছে। আর সাথে জানেন কি ছিল? রসগোল্লা। ও মা, তো জার্মান শেপার্ড এখানে, ওখানে ওর মা বসে, ওরে বাবা ওরে বাবা, ওর মা ওই অন্ধকারে ওখানে বসে আছে, আর এখানে ও ছুটে আসছে, কেন ওর মা আটকানো। আমার কিন্তু কুকুর খুব পছন্দ, আপনাদেরও যাদের কুকুর পছন্দ এই হোমস্টেটা তো দারুণ লাগবে। মেঘলা, কিন্তু মেঘের মধ্যে কিছু যেন একটা লুকোচুরি খেলছে। সে কতবারই আসি নর্থ বেঙ্গল, প্রতিবারের একটা উদ্দেশ্য কিন্তু সেম থাকে, আর সেটা হলো যেন সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই।
জানুয়ারি মাসে যে কাঞ্চনদা দেখা দিয়েছে সেই অনেক বড় ব্যাপার। আমার মন সন্তুষ্ট। বাহ, মন তো সন্তুষ্ট হলো, কিন্তু তাতে তো কাজ হবে না, পেটটাকেও সন্তুষ্ট করতে হবে। তাই পৌঁছে গেলাম ডাইনিং রুমে ব্রেকফাস্ট করার জন্য। বলছি না, গেছিলাম আমরা জানুয়ারি মাসে। বুঝতেই পাচ্ছেন সবাই ঠান্ডায় জবু তবু, আর এবার হলো গরম গরম খাবার খেয়ে নিজেদেরকে গরম করার পালা। ব্রেকফাস্টে কি কি আছে? সুইট পটেটো, অ্যাপেল, ওইদিকে পায়েস, আর তার সাথে ম্যাগি। ওদের বাগানের অরেঞ্জ কালকে বলছিল যে এই সামনের জায়গাটা নাকি পুরো অরেঞ্জে ভর্তি ছিল, তারপরে ওনারা তুলে নিয়েছেন, তো এখন একটা দিল। কে বুঝবো, গন্ধ তো আছে। মিষ্টি? আচ্ছা, কে দেখবো। রাতে তো দুষ্টুটাকে দেখেছিলেন, এবার দেখুন দুষ্টুর মাকে। উফ, হাঁপিয়ে গেছে সত্যি। ওইরকম দুষ্টু বাচ্চাকে নিয়ে বলুন এ হাঁপাবে না? চলো যাই, ঘুরে আসি। এবার হলো সাইট সিইং এর পালা। সবুজ পাহাড়ের গায়ে সাজানো চা বাগানের গালিচা, আর এই পাহাড়ি বাঁকে বাঁকে রোদে ঝিলিক মারা কুয়াশার মেঘেরা যেন কানে কানে বলে যায় জীবনের মানে এই শান্ত প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। প্রথমে আমরা যাচ্ছি অর্কিড, তাকদার যে অর্কিড, ওটাই লামাহাটা যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে সবাই খুব নর্থ বেঙ্গল ঘোরে, খুব পাহাড়ে ঘোরে, আমাদের সবার লামাহাটা অনেকবারই ঘোরা। প্রথমে আমরা অর্কিডটাই যাই, তা দেখি গিয়ে কেমন এখন অবস্থা, কেন যে শীতকাল তো বেশি সুন্দর হওয়ারই কথা। এই শীতকালে অর্কিড দারুণ লাগে দেখতে, গিয়ে দেখি। আর এখন এক্ষুনি আমরা গেলাম হলো ওই সে পাইন জঙ্গলগুলোর মাঝখান দিয়ে। এটা হলো তাকদা বাজার। আগের দিন রাতে এসেছি, তখন দেখানোর কিছু ছিল না, এখনো বেশিটা দোকানে দেখছি বন্ধ। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস জানিয়ে দিই। এই যে সাইট সিইং এ বেরোচ্ছি, বড় গাড়ি সাইট সিইং এ নেবে ওই 3500 to 4000 রুপিস। যতটা পারছি ইনফরমেশন দিচ্ছি, যাতে এক তো আপনারা মাই ট্রাভেল লগের সাথে আসতে পারেন, ওটার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তাছাড়া যদি আপনারা নিজেরাও প্ল্যান করেন খুব সহজে, ওটাও যাতে আপনারা এসে ঘুরতে পারেন, সেটাও আমি সব ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাকদা অর্কিড সেন্টার ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে। চলুন প্রবেশ করা যাক। এন্ট্রি ফি এই অর্কিড সেন্টারের হলো 20 রুপিস পার পার্সন। একটু হালকা নামতে হবে, তো আপনারা যারা বয়স্ক আসবেন একটুখানি পা টিপে টিপে, এখানটা একটু ভাঙা, আমার জানি না বর্ষাকালের পর ঠিক করেনি কিনা, আস্তে আস্তে আসবেন, একটু হালকা নেমে তারপরে আমরা অর্কিডের ওখানে প্রবেশ করব। তাকদা বাজার থেকে সামান্য দূরত্বতে অবস্থিত এই বিখ্যাত অর্কিড সেন্টার। আমরা যেই হোমস্টেটায় আছি ওটা কিন্তু তাকদা টি এস্টেটে, আর এটা তাকদা অর্কিডটা কিন্তু তাকদা টি এস্টেট থেকে অনেকটাই, তো টাইম লেগেছে আমাদের আসতে, একদম পাশাপাশি কিন্তু না। আর আপনারা কি এটা জানেন যে একসময় এটি ছিল এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ অর্কিড হাউস? গাড়ির পার্কিং গুলো ওখানে করা, ওখান থেকে আপনাদের এই হালকা নেমে আসতে হবে। প্রথমে নেমেই যেটা আপনারা দেখতে পাবেন সেটা হলো হার্বাল গার্ডেন। এই ভেতরটায় ঢোকার জায়গাও আছে, গেটও আছে, বেশিটাতে নেই, এখানে এই দুটোতে যেমন নেই, ওইদিকে একটায় নেই, কিন্তু তাছাড়া বাকিগুলোতে যেগুলোতে আছে সবকটার কিন্তু এরম সায়েন্টিফিক নাম অ্যান্ড লোকাল নেম দুটোই দেয়া আছে। ব্রিটিশ আমলের সেই আভিজাত্য আজও এর প্রতিটি কোণায় লেগে আছে। এইসব জায়গা না, এই অর্কিড, গ্রিন হাউস, এগুলো ওদেরই পছন্দ হবে যাদের বটানি খুব পছন্দ। আমার অ্যাজ সাচ এই টপিকটায় ইন্টারেস্ট নেই, দেখতে ভালো লাগে, ওই চোখের জন্য সুন্দর, কিন্তু যাদের স্পেসিফিক্যালি বটানি নিয়ে ইন্টারেস্ট আছে তাদের এখানে এসে ভালো লাগবে। সায়েন্টিফিক নাম আছে, লোকাল নাম আছে, কিসের কি ইউজ, যেমন ওইদিকে যে হার্বাল যে গার্ডেনটা, ওখানে কিসের কি ইউজ সব দেয়া আছে। 1911 সালে যখন এখানে ব্রিটিশ সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ছিল, তখন থেকে এই বাগানের পত্তন। বিভিন্ন ধরনের তো অলরেডি প্লান্টস লাগানো আছে, তার সাথে বেস্ট হলো এখানে একটা বোর্ড দেয়া আছে, যারা ইন্টারেস্টেড এই যে নাম্বারিং এর সাথে এখানে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস, তার কমন নেম আর বোটানিক্যাল নেম সব দেয়া আছে। আর এখানে দেখুন নাম্বারিং এর সাথে কিন্তু এক একটা ফুলের যে ফ্লাওয়ারিং টাইমটা ওইটাও কিন্তু দেয়া আছে। এই অর্কিডের ভেতরে পা রাখলে আপনার চোখে পড়বে রঙের মেলা, পাহাড়ি অর্কিড আর বিরল প্রজাতির ক্যাকটাসের এমন সমাহার সত্যি অসাধারণ। 20 রুপিস করে নিচ্ছে বটেই, অনেক জায়গা মেনটেন করা হয় না, কিন্তু আমি দেখলাম এই অর্কিডটা বেশ সুন্দর মেনটেন করা। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এটা সকাল 9টার থেকে সন্ধ্যে 4টে পর্যন্ত খোলা, বৃহস্পতিবার দিন কিন্তু বন্ধ। তো আপনারা যখন তাকদা সাইটসিং এর প্ল্যানিং করবেন খেয়াল রাখবেন যাতে থার্সডে বৃহস্পতিবার দিন না হয়, তাহলে এটা কিন্তু বন্ধ থাকছে। এবার বারবার গাড়ি ভাড়া করার মানে হয় না, একবারই সব সাইটসিং করে নেবেন। আপনাদেরকে কটা ইনফরমেশন দেব। তাকদা যদি আপনারা রিজার্ভ করে না আসতে চান, কিভাবে পৌঁছাবেন?
তো যদি আপনারা তাগদা বাজার পর্যন্ত আসতে চান, সকাল সকাল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে, উনি এক্সাক্ট টাইমিং জানেন না, কিন্তু সকাল সকাল শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে তাগদার জন্য বাস ছাড়ে। আমরা যে রুট দিয়ে এসেছি ওই রুটেই, আর এই বাসটা আপনাদেরকে এই 3টে 3:30 নাগাদ দুপুরবেলা এসে ছাড়বে তাগদা বাজারে। একদিকে এইসব জায়গায় শীতকালে উঠতে সুবিধা, জোক থাকে না যেটা বর্ষাকালে এক্সেসিভ থাকে, আর তার সাথে স্লিপারিটাও থাকে না। এই অর্কিড সেন্টার থেকে লামহাটা ইকো পার্ক যাওয়ার মাঝখানে পথে একটা খুব সুন্দর জায়গা, পাইন গাছ ভর্তি, পুরো লামহাটার মতনই। আপনারা চাইলে এই জায়গাটাতে উঠতে পারেন। রাস্তার কোলাহল পিছনে ফেলে কয়েক পা এগোতেই চারিপাশটা কেমন নিঝুম হয়ে গেল। এই দেখুন, এই গাছগুলো মনে আছে আপনাদেরকে নোকদারা বোটিং কমপ্লেক্স যাওয়ার সময় দেখিয়েছিলাম? এগুলো কিন্তু নর্থ বেঙ্গলে খুব হয়। এই দেখুন, এখানটাতেও আছে। এগুলো দিয়ে ঝ্যাঁটা তৈরি হয়। এই যে এখানে আমরা হেঁটে এগোলাম, এই জঙ্গলের ভেতরে দেখুন পিছনে কি সুন্দর একটা ছোট্ট গ্রাম। আর প্রতিবারের মতন জঙ্গলে হাঁটাচলা করার সময় এই একটা বন্ধু পাবো না, সে কি করে হয়? জানেন তো, এখানে হাওয়া বইলে একটা অদ্ভুত শব্দ হয়। যেন পাহাড় ফিসফিস করে কিছু বলছে। যারা অনেকবার লামাহাটা গেছেন, আমি বলবো এই মাঝপথের এই জঙ্গলটায় তার থেকে আসুন, কারণ যে লোক নেই আর পার্কও করা নেই, তো আপনারা একদম ওই ন্যাচারাল যে ব্যাপারটা ওইটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। দারুণ লাগছে, আর ভেতরটা তো ঠান্ডা, হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। একদম চিন্তা করবেন না, লামহাটা ইকো পার্ক অবশ্যই দেখাবো, কিন্তু এই জায়গাটা ইচ্ছা করলে ঘুরেই নিতে পারেন। চলুন যাওয়া যাক এর পরের সাইট সিইং স্পটে। এবার এসে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। গুম্বাদারা ভিউ পয়েন্ট আমার খুব পছন্দের জায়গা। আমি আর রনেত এবার বর্ষাকালে এসেছিলাম, তখন একটা অন্য ধরনের দেখতে লাগছিল। আমি বারবার বলবো, পাহাড় খুবই সুন্দর, প্রতিটা সিজনে তার একটা স্পেশাল লুক থাকে, আর প্রতিটা সিজনে আলাদা ধরনের লাগে। 2:20 বাজে, তাই জন্য এখন মেঘলা হয়ে গেছে। মানে এই দিকটা আমাদের পাহাড়টায় কিন্তু ভালো রোদ্দুর আছে, কিন্তু ওই দিকের পাহাড়ে পুরো কুয়াশা, মেঘলা মেঘলা হয়ে গেছে। কেন তিস্তা নদী আর বাকি যেগুলো দেখা যায় ওরম ভাবে দেখা যাচ্ছে না, কিন্তু জায়গাটা অপূর্ব লাগছে। চা বাগানগুলো পুরো ঝলমল করছে এই রোদ্রের আলোতে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে শীতকালে গুম্বাদারা ভিউ পয়েন্ট কেমন লাগছে। গুম্বাদারা যেমন তার ভিউয়ের জন্য পপুলার, ওইরমই পপুলার এই চা বাগানের জন্য। ওখানে দেখুন একটা সাদা রঙের দেখছেন প্রপার্টি, ছাদটা ওটার ইনকমপ্লিট, কিন্তু নিচে প্রপার্টিটা অনেকটাই। আমরা ওখানে ছিলাম, চেরি ব্লসম হোমস্টে। আর আমাদের ভিউটা ছিল হলো সামনে, পুরো এই পাহাড়গুলো তখন পরিষ্কার দেখা যাচ্ছিল। বর্ষাকালে এসেছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে ক্লিয়ার হয়ে গেছিল প্রথম দিন, সব দেখা যাচ্ছিল। যদিও বা সেবার একটা ব্যাপার হয়েছিল যে পরের দিন যে লেভেলের বৃষ্টি হয়েছিল, পুরো মানে নর্থ বেঙ্গল ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টি হয়েছিল। আর ওইটার ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন, কেন ওর মধ্যেও আমি আর রনেত বেরিয়েছিলাম, আর আপনাদের দেখিয়েছি যে জায়গাটা তখন কেমন লাগছিল। গুম্বাদারা ভিউ পয়েন্টে চায়ের বাগানে আপনারা গিয়ে ছবিও তুলতে পারেন, আর ঠিক তার নিচে চায়ের দোকানে চা খেয়ে এনজয়ও করতে পারেন। মেঘে পুরো ঢাকা, আপনারা বুঝতেই পারবেন না। ইনফ্যাক্ট ওই যে জায়গাটা মনে হচ্ছে পুরোটাই মেঘ, বাট ওটা কিন্তু পাহাড়ের রেঞ্জ। আর ঠিক ওখানে ওই জায়গাটাতে ছোট্ট ছোট সাদা সাদা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেকটা জায়গা নিয়ে, ওটা কিন্তু কালিম্পং। এখন পুরো মেঘে ঢেকে গেছে, না হলে অবশ্যই আপনাদের দেখাতাম। ওই দিকটায় গেলে ভিউ পাবেন, যেটা একটু আগে আপনাদের বললাম। ওখানে তিস্তা নদী দেখা যায় নিচে, হালকা সরু মতন কিন্তু দেখা যায়। আর এই যে পুরোপুরি গুম্বাদারার চা বাগান। গুম্বাদারা ভিউ পয়েন্টে আছে অনেক ছোট ছোট চায়ের দোকান। জানি না কেন সেদিন বেশিটাই বন্ধ ছিল, তাই এই চা পাতা দেখে আর পিছনে দাঁড়ানো এই বিশাল বড় পাইন গাছগুলো দেখে আমরা এগোলাম লামহাটা ইকো পার্কের দিকে। আবার ব্যাক টু লামহাটা, যেটা আপনাদের বললাম, এটা সবসময় একটা মিড পয়েন্ট। তাই জন্য আপনারা অনেক কটা লোকেশনই আছে, যেগুলো আপনাদেরকে অলরেডি অন্য ভিডিওতেও জানানো আছে, দেখানো আছে। আপনারা যেখানেই ঘুরতে যান, অনেক কটা স্পটস এর জন্যই লামহাটা ইকো পার্কটা একটা সাইট সিইং স্পটের মধ্যে পড়ে। এবার 4th টাইম হচ্ছে আমার লামহাটা ইকো পার্কে। আমি ভেবেছিলাম আর উঠবো, প্রথমে তো সবাই বলছে যাবে না, কিন্তু তারপর আমি সবাইকে কনভিন্স করলাম, চলুন না একটু হেঁটে আসি, দেখে আসি ওপরের সেই ফেমাস লেকটা। বয়স্কদের জন্য এখানে মাঝখানে বসার জায়গাও আছে, এখানে একটা আছে। আপনারা যদি এরকম ট্রি হাউস টাইপের বা উঠে বসতে চান, ওটাতে একটা আছে। আর আমরা যাব ওপরে, কারণ যে ওখানেই আছে পোখরি। আর আপনারা এরম রাস্তা নিতে পারেন,
আগেরবার কি হয়েছিল, আমরা জঙ্গল দিয়ে উঠে গেছিলাম, তাই জন্য স্লিপ খাচ্ছিল, তারপরে এই রাস্তা খুঁজে পেয়েছিলাম, তো এই রাস্তাটা নেবেন। বয়স্ক মানুষকে আমি একদমই এটা সাজেস্ট করব না, অনেকটাই হাঁটা আছে, তাও আবার ওপরের দিকে। সে কি অপূর্ব সুন্দর জায়গা, সুন্দর এদিকে ভয়ানক, দেখে মনে হচ্ছে যেন দস্যুদের মতন পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে মাঝপথে দেখতে পাবেন এরম বসার জায়গা। ওইটা দেখুন মেন রাস্তা, আমরা ওইটাই নিই। এগুলো হলো অফ রুট অ্যান্ড শর্টকাট, এগুলোতে তাড়াতাড়ি হয়ে যাবে কম্পারেটিভলি ওই সিঁড়ির থেকে। ওই টপে পৌঁছাতে হবে, বুঝেছেন, ওই টপে একদম। আর এইরমই গল্প করতে করতে ট্রেক করতে করতে আপনারা পৌঁছে যাবেন সেক্রেড ওয়াটার বডির কাছে। এই জাস্ট কমাস আগে যখন মারাত্মক জোরে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, আমরা এখন ওপরে এসেছিলাম, একদম মেঘে ঢাকা ছিল, এখন তো মেঘে ঢাকা নেই, যথেষ্ট পরিষ্কার। তার সাথে সব গাছের ডাল আর সব কিন্তু এই জলে পড়েছিল। আর একটা জিনিস, এটা কিন্তু সেক্রেড, আমাদের কজনের একটু অভ্যেস থাকে যেটা রুলস লেখা সেটা ভাঙার, তো এটা পেরিয়ে গিয়ে ওখানে ছোবেন না, পা দেবেন না। দূর থেকে দেখুন জায়গাটা অপূর্ব সুন্দর লাগে। এখন তো কুয়াশা বা মেঘ ঢুকছে না, কিন্তু যখন এখানে কুয়াশা বা মেঘ ঢোকে জায়গাটা একটা রূপকথার দুনিয়া লাগে, অপূর্ব লাগে, মনে হয় না যে আমাদের এই পৃথিবীর যে কোনো একটা জায়গা। জলটা দেখুন একদম স্থির হয়ে আছে, দেখে লাগছে এক বিশাল আকার আয়না, যাতে আকাশ আর পাহাড় একাকার হয়ে মিশে আছে। স্থানীয়দের কাছে এই পুকুরটি খুবই পবিত্র, তাই এখানকার পরিবেশটা শান্তিতে মোড়া। এখানে বসে থাকলে মনে হয় সময় থমকে গেছে। যতই সময় থমকে যাক, আমাদের ফিরতে হবে হোমস্টেতে। আর হোমস্টেতে ফেরার আগে জানিয়ে দিই, এখানে টিকিট প্রাইস আছে কিন্তু পার পারসন 20 রুপিস। 5টা বাজে আমরা রুমে এসে গেছি। এবার আমরা লাঞ্চটা স্কিপ করছি। লাঞ্চ কিন্তু এনাদের তৈরি, এনারা খাবার দাবার আমাদের জন্য রেডি করে রেখেছে। আমাদের স্কিপ করার কারণটা এটাই যে এত দেরিতে লাঞ্চ করলে এরপরে আবার ওনারা স্ন্যাক্সে মোমো বানাচ্ছেন। তারপরে আজকে শিবালিক দা আমাদের এটা একটা কমপ্লিমেন্টারি, কিন্তু এটা কিন্তু কোনো চার্জেস নিচ্ছে না, একটা বনফায়ার অ্যান্ড বারবিকিউ অ্যারেঞ্জ করা হচ্ছে, তো ওইগুলো খাওয়া যাবে না, মানে পুরো ঘেটে হয়ে যাবে পরপর এত খাবার খেলে। তাই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে লাঞ্চটা স্কিপ করে দেবো। এটাই ভালো ডিসিশন, লাঞ্চ না করে একবারে ডিরেক্ট এইটা, আমার মনে হয়। এই করলে ব্যবসা চলবে না শিবালি, সব কটা মোমো ফুটো হয়ে যাচ্ছে। এটাও আমার দোষ। চিকেন মোমো না ভেজ মোমো? মোমো আচ্ছা, বাহ, চিকেন মোমো আছে এখানে, কালকের মতন চা বড় বড় কাপে, কতটা করে দেয় না, আর বিস্কিটও দেয়, কিন্তু আমরা কালকে খুলিনি, আজকেও আছে। এই যে ওই সেই পামকিন সস ওরম টাইপের, ও মনে হচ্ছে ডালে, মনে হচ্ছে আমার এত ঝাল। বাহ, গরম গরম মোমো আর তার সাথে সামনে এই দৃশ্য। জানেন তো ওনারা এতটাই ভালো, আমরা আবার যখন বললাম স্টিম মোমোটা একটু ফ্রাই করে দিতে, কটা মোমো ফ্রাইও করে দিয়েছিল। ইনিই হলেন গ্লেনমেরিজ হোমস্টের ওনার। আঙ্কেল গাইছিলেন নেপালি গান, আর আমাদের দেখুন বাংলা গানে বিহু নাচছি। এইদিকে আবার বনফায়ার আর তার সাথে বারবিকিউ শুরু হয়ে গেছিল। এখানে চিকেনের বারবিকিউটা ওল্ড স্টাইলে কাঠে করা হয়। এখানে আর্টিস্ট আছে আমাদের পাশে। আচ্ছা উনি গাইবেন। আচ্ছা, আমাদের পরবর্তী শিল্পী বর্ণা মান্নাদে আচার্য। মান্নাদে পালিয়ে যাচ্ছে আচার্য মা আগুনের উপরে। এই তো গ্রুপে যাওয়ার এটাই মজা, সন্ধ্যেটা মানে পুরো হাসি ঠাট্টায় ভর্তি। এই সময় নর্থ বেঙ্গল আর শান্ত মনে হয় না। হঠাৎ দেখি ও মা, আমার চেয়ারের নিচেটা কে বসে আছে। নাক তো বেশ ভালো, ও কিন্তু বারবিকিউ চিকেনের গন্ধ পেয়ে এসে গেছে। এই মজা ঠাট্টা করতে করতেই সন্ধে হলো শেষ, আর রাতের ডিনারটা তো আমি শুট করতেই ভুলে গেছি। চলুন আপনাদের সাথে দেখা করছি একেবারে সকালের ব্রেকফাস্ট নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো জানুয়ারির 25 তারিখ। আজকে আমরা খাচ্ছি চাউমিন, এনাদের বানানো, অবশ্যই খেতে খুব ভালো হবে। শুধু চাউমিন না, তার সাথে আপেল, ডিম সেদ্ধ, আর এখানে দেখুন বিনসের একটা তরকারি, আর যারা রুটি খাবে ওইটাও ছিল। যাওয়ার আগে এবারের মতন দেখে নিন কাঞ্চনজঙ্ঘা, আর তার সাথে আপনাদেরকে এখানকার একটা এক্সিকিউটিভ রুমও দেখাবো। এক্সিকিউটিভ রুম আছে, আমি এটার ভাড়া আপনাদের বলে দেবো। নিচে এখানে ড্রাইভার্স কটেজ আছে। চলুন ওপরে যাওয়া যাক, এখান থেকে তো আরো ভালো দেখা যাবে পাহাড়। আমাদের রুম থেকেও দারুণ লাগছে, এখান থেকে আরেকটু উঁচু, ব্যালকনিটা পুরো পাচ্ছি। এই দেখুন, এটা হলো রুম, এটা এক্সিকিউটিভ ফ্যামিলি রুম, বা সুইট তো না, কিন্তু ওই ফ্যামিলি রুম বলতে পারেন। বেশ বড়,
বড় বড় কাঁচের জানলা, বেড সাইড টেবিল আছে, কুইন সাইজ বেড আছে দুটো। একটা বেড সাইড টেবিল, কিন্তু এটা হিউজ, এটা অ্যাকচুয়ালি ডাইনিং টেবিলের মতন, কিন্তু এটা মাঝখানে দিয়েছে বেড সাইড টেবিল হিসাবে। আবার তাছাড়া ওইদিকে ছোট বেড সাইড টেবিলও আছে। চারিদিকে জানলা, তাই জন্য আরো খোলামেলা লাগছে এই রুমটা, খুব সুন্দর। বুঝতেই পারছেন 4 জনের রুম, তাই জন্য কিন্তু 4টে চেয়ারও আছে, ভালো বড় বড় চেয়ার। এখানে একটা কফি টেবিল দেওয়া আছে। আর বেস্ট কি বলুন তো, এই রুমটা যারা নেবেন, আপনারা অন্য কারোর সাথে শেয়ার করছেন না, এই পুরো ব্যালকনি থেকে শুরু করে এভরিথিং এটা আপনাদেরই। এই রুমটা পুরোপুরি আলাদা ওপরে। এইটা হলো বাথরুম। হ্যাঁ, বাথরুমটাও এটা একটু প্রিমিয়াম। এখানে বেসিন আছে, বালতি দেয়া আছে, শাওয়ার এন্ড গিজার আছে, এখানে ডব্লিউসি আছে। আর একটা খুব ভালো জিনিস দেখুন, এখানে ফ্লোরিং টাইলস, এক্সিকিউটিভ রুম যে আপনারা বুঝতে পারবেন। আর এই সুন্দর রুমটার ভাড়া পার নাইট পড়বে 2500 রুপিস। बैठिए, ठीक है। हाँ, फिर मिलेंगे, अच्छे से रहिए। हमारी तरफ से आपका ये সত্যি ওনাদের হসপিটালিটি দারুণ ছিল। তার সাথে আমার ভালো লাগে ওনাদের এই রিচুয়ালটা। এটা না আর একবার আমি দেখেছিলাম শিতংয়ে, যেই হোমস্টেটায় ছিলাম। ना हाँ उम्र बढ़ जाता है पता है। मोटिव हाँ, हम लोग जितना कोशिश किया आप लोग के लिए বহুত আচ্ছা থা। 10টা বাজে আমরা চেক আউট করে গেছি, আর এবার চলে যাচ্ছি দার্জিলিং এর দিকে। চলুন যাওয়া যাক। তাকদার ভ্রমণ শেষ হলো, কিন্তু নর্থ বেঙ্গল থেকে এত তাড়াতাড়ি শুধু একটা জায়গা ঘুরে তো ফিরবো না। আপনাদের সাথে দেখা হবে দার্জিলিং এ, ঘোরাবো ভালোভাবে। কিন্তু এখন যাওয়া যাক, বাই।